মাঝে মধ্যে বিনা উস্কানিতে মিয়ানমারের বিমানগুলো বাংলাদেশের আকাশসীমার লঙ্ঘনের অভিযোগ শোনা যায়। বাংলাদেশ কূটনৈতিকভাবে বারবার প্রতিবাদ জানালেও মিয়ানমার সেনাবাহিনী তা কর্ণপাত করছে না। তবে এবার মায়ানমারের ওপরে কঠোর হুঁশিয়ার দিয়েছে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। জেনারেল ওয়াকারুজ্জামান কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মিয়ানমার যদি বাংলাদেশের আকাশসীমা আরেকবার অতিক্রম করে মিয়ানমারকে এর চরম পরিণতি ভোগ করতে হবে। এই নিয়ে দুই দেশের মধ্যে কোনো সমস্যা সৃষ্টি হলে তার সম্পূর্ণ দায়ভার মায়ানমারকে বহন করতে হবে। বাংলাদেশের সেনাপ্রধানের এমন কঠোর বক্তব্যের পর অনেকের মনে প্রশ্ন উঠেছে, বাংলাদেশ আর মিয়ানমারের মধ্যে কি আবার যুদ্ধ শুরু হতে যাচ্ছে? আর যদি এই দুই দেশের মধ্যে যুদ্ধ লাগে তাহলে কে জিতবে? অনেকে বলাবলি করছে, বাংলাদেশে আক্রমণ করলে নিজেই ধ্বংস হয়ে যাবে মিয়ানমার। কেন মিয়ানমার বাংলাদেশকে এত বেশি ভয় পায়? বাংলাদেশ এবং মিয়ানমার এই দুই দেশের মধ্যে কোন দেশের সামরিক বাহিনী কতটা শক্তিশালী? বাংলাদেশ মিয়ানমার যুদ্ধের প্রসঙ্গ আসলে প্রথমে যে প্রসঙ্গ আসে সেটি হচ্ছে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে যুদ্ধ। এই যুদ্ধটি নাফ যুদ্ধ নামে পরিচিত। এটি বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে প্রথম সম্মুখ যুদ্ধ। এই যুদ্ধে মিয়ানমার তাদের 595 জন সৈন্যকে হারিয়েছিল, আর তাদের 595 জনের বিপরীতে বাংলাদেশ সেনাবাহিনীর কেবলমাত্র একজন প্রাণ হারিয়েছিল। নাফ যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী কিভাবে যুদ্ধ করেছিল এবং জিতেছিল, এই নাফ যুদ্ধ সম্পর্কে জানার পর আমরা জানব এই দুই দেশের সামরিক শক্তি সম্পর্কে। বাংলাদেশ মিয়ানমারের এই যুদ্ধ যে কোনো সিনেমাকে হার মানাবে। ভারত তো কেবলমাত্র সিনেমাতে পারে, কিন্তু বাংলাদেশ সেটি বাস্তবে দেখিয়ে দিয়েছে। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে নাফ যুদ্ধ ছিল বিদেশি শক্তির বিরুদ্ধে বাংলাদেশের প্রথম সামরিক বিজয়। এই যুদ্ধের সময় বাংলাদেশের সাহসী সেনাদের বীরত্ব আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক প্রচার পায়। বিবিসি, CNN, নিউ ইয়র্ক টাইমস সহ অন্যান্য পৃথিবী বিখ্যাত সংবাদ মাধ্যমে বাংলাদেশের বিডিআরের সাহসিকতার গল্প তারা সরাসরি সম্প্রচার করেছিল। সময়টা ছিল 2000 সালের 8 জানুয়ারি। নাফ নদীর সীমানা নিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। বাংলাদেশকে ভয় দেখানোর উদ্দেশ্যে মিয়ানমার সীমান্তে 25,000 সৈন্য মোতায়েন করে। অন্যদিকে বাংলাদেশ সীমান্ত রক্ষা বাহিনী বিডিআরের নাফ ডিভিশনে সৈন্য ছিল মাত্র 2500 জন। মিয়ানমার বাংলাদেশের থেকে 10 গুণ বেশি সৈন্য নিয়ে সীমান্তে যুদ্ধ করতে এসেছিল, কিন্তু অন্যদিকে বাংলাদেশি সৈন্যদের বুকে ছিল অসীম সাহস এবং উদ্দীপনা। তাদের ছিল দেশের সীমান্ত রক্ষা করার দৃঢ় সংকল্প। যুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের 2500 জন সৈন্য মিয়ানমারের সেনাবাহিনীর উপর আক্রমণ চালায়। সেই দিন বাংলাদেশের একজন সৈন্য মিয়ানমারের 10 জন সৈন্যের সমকক্ষ ছিল। নাফ যুদ্ধে মিয়ানমারের 595 জন সৈন্য নিহত হয়, অন্যদিকে বিডিআরের মাত্র 1 জন নিহত হয়। এই অনন্য বিজয়ের সময় বাংলাদেশ সেনাবাহিনীর প্রবেশ করার কোনো সুযোগ হয়নি, কারণ বাংলাদেশ বর্ডার গার্ড বা তৎকালীন বিডিআর একাই মিয়ানমারকে হারিয়ে দিয়েছিল। নাফ যুদ্ধে বাংলাদেশি সৈন্যদের এই বীরত্ব গোটা বিশ্বকে চমকে দিয়েছিল। আন্তর্জাতিক সম্প্রদায় এই ঘটনার মাধ্যমে বাংলাদেশি সৈন্যদের সাহসিকতার স্বীকৃতি দেয়। নাফ যুদ্ধ শুধুমাত্র একটি সামরিক সংঘর্ষ নয়, এটি ছিল বাংলাদেশের সীমান্ত রক্ষার দৃঢ় সংকল্প এবং আত্মমর্যাদা প্রতিষ্ঠা। মায়ানমারের বিপুল সেনাবাহিনীর বিপক্ষে ইতিহাসে এই বিজয় চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। 1966 সালে তৎকালীন পূর্ব পাকিস্তান এবং মিয়ানমারের মধ্যে একটি সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে নাফ নদীর মধ্যবর্তী অঞ্চলকে এই দুই দেশের আন্তর্জাতিক বর্ডার হিসেবে চিহ্নিত করা হয়েছিল। চুক্তি অনুযায়ী মায়ানমার তাদের 12টি প্রশাখায় এমন কোনো পদক্ষেপ নিতে পারবে না যা নাফ নদীর গতিপথ পরিবর্তন করতে পারে। কিন্তু 2000 সাল আসতে আসতে মিয়ানমার একের পর এক চুক্তি ভঙ্গ করে এবং 11টি প্রশাখায় বাঁধ নির্মাণ করে। এই বাঁধগুলো নির্মাণের ফলে নাফ নদীর মূল প্রবাহ বাংলাদেশের দিকে সরে আসে। এই কারণে বাংলাদেশ 2500 একর জমি হারিয়ে ফেলে। 2000 সালে মিয়ানমার সর্বশেষ 12 নম্বর প্রশাখাতে বাঁধ নির্মাণ করতে প্রস্তুত হয়। এতে করে বাংলাদেশের সীমান্ত শহর টেকনাফ ধ্বংস হওয়ার প্রবণতা দেখা দেয়। বাংলাদেশ রাইফেলস তৎকালীন বিডিআর 1966 সালের চুক্তি ভিত্তিতে মিয়ানমারকে বাঁধ না নির্মাণ করার জন্য অনুরোধ জানায়, কিন্তু মিয়ানমার বাংলাদেশ সেনাবাহিনীর কোনো কথা শুনে না। তারা বাংলাদেশকে হুমকি স্বরূপ একটি চিঠি পাঠায়, আর এই চিঠিতে লেখা ছিল, আপনাদের আচরণ ঠিক করতে আপনাদের শেষবারের মতো সতর্ক করছি, অন্যথায় মিয়ানমার সেনাবাহিনী আপনাদের এমন শিক্ষা দেবে যা বাংলাদেশ কখনো ভুলতে পারবে না। এই চিঠি পাওয়ার পর বিডিআরের অফিসাররা অনেক ক্ষেপে যায়। এরই সাথে সীমান্ত পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। এরপর 8 জানুয়ারি 2000 সালে মিয়ানমার তাদের বাহিনী নিয়ে সীমান্তে অবস্থান করে। অন্যদিকে বিডিআরের মাত্র 2500 জন সৈন্য সীমান্তে অবস্থান করে। এই বিডিআর অসীম সাহসিকতার পরিচয় দেয়।
এবং যুদ্ধ শুরু হওয়ার পরপরই বিডিআরের সৈন্যরা মিয়ানমারের সৈন্যবাহিনীর উপরে ঝাঁপিয়ে পড়ে। যুদ্ধক্ষেত্রে একজন বিডিআর 10 জন মিয়ানমার সেনাবাহিনীর সমান যুদ্ধ করে। আর যুদ্ধে মিয়ানমার 595 জন সৈন্য হারায়। মিয়ানমার তাদের মৃত সৈন্যদের লাশ ফেলে পালিয়ে যায়। মেজর জেনারেল ফজলুর রহমান যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগের রাতে 25 লক্ষ গোলাবারুদ কক্সবাজারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। এর মধ্যে অর্ধেক গোলাবারুদ কক্সবাজারে মজুদ রাখতে এবং বাকি অর্ধেক সীমান্তের কাছে মোতায়েন করতে বলেন। আর এই প্রস্তুতি গোপন রাখা হয় যাতে মিয়ানমার সেনাবাহিনী কোনো আঁচ না পায়। এরপর যুদ্ধ শুরু হওয়ার আগে তিনি একদল গোয়েন্দা বাহিনীকে মিয়ানমারের ভেতরে পাঠিয়ে দেন। তারা মিয়ানমারের সেনাঘাঁটি এবং স্ট্র্যাটেজিক তথ্যগুলো বাংলাদেশকে পাঠায়। আর এভাবে সুনির্দিষ্ট পরিকল্পনা এবং তথ্যের ভিত্তিতে বাংলাদেশ রাইফেলস অভিযান শুরু করে। কয়েক ঘন্টার মধ্যে বাংলাদেশ রাইফেলসের অভিযান সফলভাবে শেষ হয়। বিডিআরের সামনে মিয়ানমার সেনাবাহিনী দাঁড়াতেই পারেনি। মিয়ানমারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তাদের সামরিক সরঞ্জাম, গোলাবারুদ এবং লজিস্টিক সব সিস্টেম একেবারে ধ্বংস হয়ে যায়। বিডিআর মিয়ানমার সেনাবাহিনীকে এতটাই কোণঠাসা করে ফেলে যে তারা তাদের লাশ ফেলে পালাতে বাধ্য হয়। এভাবে বিডিআর তাদের বীরত্বের পরিচয় দিয়েছিল। এতক্ষণ আপনারা নাফ যুদ্ধ সম্পর্কে জানতে পারলেন। এবার আমরা জানব বর্তমানে সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশ এগিয়ে নাকি মিয়ানমার এগিয়ে। চলুন বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে সামরিক তুলনা করে আসি। তো সামরিক দিকে যাওয়ার আগে ভৌগোলিক এবং অন্যান্য দিকে দেখে আসি। বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়ায় সবথেকে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। মানে চীন এবং ভারতের মতো পারমাণবিক শক্তিধর দেশের পাশেই বাংলাদেশ অবস্থান করছে এবং প্রায় একই অবস্থানে রয়েছে মিয়ানমার। আর এ কারণে বাংলাদেশ এবং মিয়ানমার খুবই গুরুত্বপূর্ণ ভারত এবং চীনের কাছে। আর এই অঞ্চলে কোন সময় যুদ্ধ বাঁধবে তা নিয়ে সবসময় মুখে রয়েছে আমেরিকা। যুদ্ধক্ষেত্রে বাংলাদেশ এবং মিয়ানমার দুই দেশেরই প্রতিবন্ধকতা রয়েছে। বাংলাদেশের সাথে যদি মিয়ানমারের যুদ্ধ হয় তাহলে সেই যুদ্ধ চালিয়ে যাওয়া মিয়ানমারের জন্য অত্যন্ত কঠিন হবে। কারণ বাংলাদেশের সীমান্তে ঘেঁষা রাখাইন প্রদেশটি মিয়ানমারের মূল ভূখণ্ড থেকে আলাদা। কারণ রাখাইন প্রদেশ এবং মিয়ানমারের মধ্যে বিশাল বিশাল পাহাড় আছে। তাই এত বড় বড় পাহাড় পার হয়ে যুদ্ধ করা মিয়ানমারের জন্য অসম্ভব হয়ে দাঁড়াবে। এই কারণে রাখাইন প্রদেশে আরাকান আর্মিদের সাথে লড়াই সুবিধা করতে পারছে না মিয়ানমার। যদি কথা হয় আয়তনের দিক থেকে তাহলে বাংলাদেশের থেকে মিয়ানমার 4.5 গুণ বড়। তবে মিয়ানমারের জনসংখ্যা অনেক কম। মিয়ানমারের জনসংখ্যা বাংলাদেশের মোট জনসংখ্যার 3 ভাগের 1 ভাগ। বাংলাদেশ রাজনৈতিক, অর্থনৈতিক এবং কূটনৈতিকভাবে অনেক শক্তিশালী হলেও মিয়ানমার এক্ষেত্রে অনেক দুর্বল। তবে সামরিক শক্তির প্রসঙ্গ আসলে মিয়ানমার অধিকাংশ ক্ষেত্রে এগিয়ে রয়েছে। যেমন গ্লোবাল ফায়ার পাওয়ারের সর্বশেষ র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 37তম, যেখানে মিয়ানমারের অবস্থান 35তম। সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশের থেকে 2 ধাপ এগিয়ে আছে মিয়ানমার। র্যাঙ্কিংয়ে মিয়ানমার এগিয়ে থাকার কারণ হচ্ছে মিয়ানমারের বিমান বাহিনী বাংলাদেশের বিমান বাহিনীর থেকে অনেক শক্তিশালী। তবে মিয়ানমারের থেকে বাংলাদেশের সামরিক বাজেট 3 গুণেরও বেশি। বাংলাদেশের সর্বশেষ সামরিক বাজেট $7 বিলিয়ন, যেটা আজ পর্যন্ত বাংলাদেশের সবথেকে বড় সামরিক বাজেট। অন্যদিকে মিয়ানমারের সামরিক বাজেট হচ্ছে $2 বিলিয়ন। তবে কম সামরিক বাজেট নিয়েও মিয়ানমার বাংলাদেশের থেকে অনেক বেশি অস্ত্র কিনে থাকে। সামরিক শক্তির পাশাপাশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দুই দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি। মিয়ানমার এই মুহূর্তে ভয়ঙ্কর গৃহযুদ্ধে লিপ্ত। বিশেষ করে বাংলাদেশের সাথে মিয়ানমারের যে রাজ্যটি রয়েছে সেই রাখাইন রাজ্য অনেকটাই হাতছাড়া হতে যাচ্ছে মিয়ানমারের। মিয়ানমারের জান্তা বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে রাখাইন প্রদেশের আরাকান আর্মিরা, যারা মূলত রাখাইন বা মগ জাতিভুক্ত। আরাকান আর্মি যদি এই যুদ্ধে জিতে যায় তখন রাখাইন বা আরাকান হবে বাংলাদেশের নতুন প্রতিবেশী। তাই মিয়ানমার সেনাবাহিনী আপ্রাণ চেষ্টা করছে রাখাইনকে বাঁচাতে এবং নিজেদের হাতে রাখতে। বাংলাদেশ এবং মিয়ানমার দুই দেশই প্রধানত চীনের অস্ত্রের উপরে নির্ভর করে থাকে। দুই দেশের সামরিক বাহিনীতে সবথেকে বেশি চায়নার অস্ত্র রয়েছে। তবে বাংলাদেশ এবং মিয়ানমারের বিমান বাহিনীতে সবথেকে বেশি রয়েছে রাশিয়ান যুদ্ধবিমান। তবে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে অস্ত্রের জন্য তুরস্ক, ইউরোপ এবং আমেরিকার দিকে ঝুঁকেছে। আর এদিকে মিয়ানমার অস্ত্র কিনছে ভারত এবং পাকিস্তান থেকে। অর্থাৎ বাংলাদেশ এখন মিয়ানমারের থেকে অস্ত্রের তুলনায় উন্নত প্রযুক্তির অস্ত্র কিনতে যাচ্ছে। এবার দুই দেশের সামরিক শক্তি সম্পর্কে সংক্ষেপে দেখে আসি। মিয়ানমারের সেনাবাহিনীতে নিয়মিত সৈন্য আছে 4 লক্ষ এবং তাদের কাছে প্যারামিলিটারি আছে 50,000।
কিন্তু মিয়ানমার তাদের গৃহযুদ্ধে অনেক সৈন্য হারিয়েছে, তো সেই হিসেবে তাদের সৈন্য 3,50,000 হতে পারে। এদিকে বাংলাদেশের সামরিক বাহিনীতে নিয়মিত সেনাবাহিনী আছে 2 লাখ, এর পাশাপাশি রিজার্ভ ফোর্স আছে 64,000। এছাড়া বাংলাদেশের অন্যতম ভয়ঙ্কর একটি বাহিনী হচ্ছে বাংলাদেশের প্যারামিলিটারি। বাংলাদেশের কাছে 68 লক্ষ প্যারামিলিটারি ফোর্স আছে। এটাই পৃথিবীর সবথেকে বড় প্যারামিলিটারি ফোর্স, যার মধ্যে বাংলাদেশ বর্ডার গার্ড অন্যতম। বাংলাদেশের বিশাল প্যারামিলিটারি থাকাটা মিয়ানমারের জন্য দুশ্চিন্তার কারণ। তবে অনেকবার বাংলাদেশের প্যারামিলিটারির সাথে মিয়ানমারের যুদ্ধ লেগেছে এবং বারবারই মিয়ানমার অনেক খারাপভাবে হেরেছে। এমনকি ভারতের বর্ডার গার্ডের সাথেও প্যারামিলিটারির যুদ্ধ লেগেছে, সেখানে ভারতের সৈন্যরা লেজ গুটিয়ে পালিয়েছিল। তো যাই হোক, মিয়ানমারের সেনাবাহিনীর কাছে ট্যাঙ্ক রয়েছে 664টি, তাদের কাছে আর্মড ভেহিকেল আছে 1700টি, ছোট বড় সব মিলিয়ে আর্টিলারি এবং রকেট প্রজেক্টর রয়েছে 2500টি। এদিকে বাংলাদেশের সেনাবাহিনীর কাছে ট্যাঙ্ক আছে 320টি, অন্যান্য আর্মড ভেহিকেল আছে 1000 এবং বাংলাদেশের কাছে আর্টিলারি আছে 500টি। তবে সম্প্রতি বাংলাদেশ বেশ কয়েকটি আর্টিলারি অর্ডার করেছে। বাংলাদেশের কাছে সবথেকে শক্তিশালী ট্যাঙ্ক রয়েছে চায়নার তৈরি লাইট ট্যাঙ্ক VT5, এরকম 45টি ট্যাঙ্ক রয়েছে বাংলাদেশের কাছে। এছাড়াও তুরস্ক থেকে কেনা মাল্টিপল রকেট লঞ্চার বাংলাদেশের আক্রমণ ক্ষমতা অনেকটাই বাড়িয়েছে। তবে বিমান বাহিনীর দিক থেকে মিয়ানমার এগিয়ে রয়েছে। বাংলাদেশের কাছে 44টি যুদ্ধবিমান থাকলেও মিয়ানমারের কাছে যুদ্ধবিমান আছে 70টি, অর্থাৎ মিয়ানমারের কাছে প্রায় দ্বিগুণ যুদ্ধবিমান রয়েছে। তবে এখানে একটি সুখবর আছে, বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে 40টি F-17 যুদ্ধবিমান অর্ডার করেছে। এই যুদ্ধবিমান বাংলাদেশ ডেলিভারি পেলেই মিয়ানমারের সমান যুদ্ধবিমান হয়ে যাবে। বাংলাদেশের সবথেকে শক্তিশালী যুদ্ধবিমান হচ্ছে রাশিয়ার তৈরি MiG-29। তবে বাংলাদেশের কাছে মাত্র 8টি MiG-29 থাকলেও মিয়ানমারের কাছে 31টি MiG-29 রয়েছে, অর্থাৎ বাংলাদেশের থেকে মিয়ানমারের কাছে 3 থেকে 4 গুণ বেশি MiG-29 রয়েছে। আর এটা বাংলাদেশ বিমান বাহিনীর জন্য মোটেও সুসংবাদ নয়। অন্যদিকে মিয়ানমারের সবথেকে শক্তিশালী যুদ্ধবিমান হচ্ছে দূরপাল্লার সুখোই Su-30। বাংলাদেশ ও মিয়ানমার দুই দেশই 50টির মতো F-7 ফাইটার ব্যবহার করে, যদিও বাংলাদেশের F-7 বিমানগুলো মিয়ানমারের তুলনায় আধুনিক এবং শক্তিশালী। মিয়ানমারের কাছে পাকিস্তানের তৈরি 7টি JF-17 ফাইটার বিমান রয়েছে, যেটা সম্প্রতি বাংলাদেশ পাকিস্তান থেকে অর্ডার করেছে। তবে পাকিস্তান 2012 সালেই বাংলাদেশকে এটা অফার করেছিল। তখন শেখ হাসিনা ভারত প্রীতির কারণে পাকিস্তান থেকে এই বিমান কিনেছিল না, কিন্তু পাকিস্তান একই অফার মিয়ানমারকে করেছিল, আর মিয়ানমার তখন 7টি JF-17 বিমান কিনে নেয়। বাংলাদেশ বিমান বাহিনীর উচিত দ্রুত বাংলাদেশ বিমান বাহিনীকে মিয়ানমারের বিমান বাহিনীর থেকে আরো শক্তিশালী করা। বাংলাদেশের আরেকটি শক্তিশালী অস্ত্র হচ্ছে তুরস্কের তৈরি TBT ড্রোন। বিভিন্ন ভিডিও থেকে এটা ধারণা করা যায় এই সব ড্রোন অস্ত্র বহন করতে পারে, অর্থাৎ এগুলো হচ্ছে অ্যাটাক ড্রোন, যেগুলো শত্রুর উপরে হামলা করতে পারে। এবার আসা যাক সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় নৌবাহিনী সম্পর্কে। বাংলাদেশের সাথে মিয়ানমারের সবথেকে বড় বিবাদ হচ্ছে সাগর নিয়ে। এমনকি বাংলাদেশের সেন্ট মার্টিনকে বিভিন্ন সময় মিয়ানমার তাদের মানচিত্রেও দেখিয়েছে। সাম্প্রতিক সময়ে মিয়ানমার তাদের 3টি যুদ্ধজাহাজ বাংলাদেশের উপকূলের কাছে পাঠিয়েছিল। বর্তমানে মিয়ানমারের কাছে ফ্রিগেট আছে 5টি এবং করভেট রয়েছে 3টি। এছাড়াও মিয়ানমার ভারতের কাছে কিলো ক্লাস সাবমেরিন কিনতে যাচ্ছে। এদিকে বাংলাদেশের কাছে ফ্রিগেট আছে 7টি এবং করভেট রয়েছে 6টি। আর এদিক থেকে বাংলাদেশ মিয়ানমারের থেকে এগিয়ে থাকবে। বাংলাদেশের কাছে 2টি সাবমেরিন রয়েছে, যেটা চায়নার কাছ থেকে ক্রয় করা। এগুলো হচ্ছে মিন ক্লাস সাবমেরিন। বাংলাদেশের নৌবাহিনীর শক্তি মিয়ানমারের নৌবাহিনীর থেকে দ্বিগুণ বলা যায়। মিয়ানমার বিমান বাহিনীর দিক থেকে এগিয়ে থাকলেও বাংলাদেশ নৌবাহিনীর দিক থেকে এগিয়ে থাকবে। বিশেষ করে বঙ্গোপসাগরে সংঘাত তৈরি হলে মিয়ানমারকে বাংলাদেশ থেকে অনেক পিছিয়ে থাকতে হবে। এছাড়াও বাংলাদেশ আরও 6টি ফ্রিগেট তৈরি করার প্রকল্প হাতে নিয়েছে। এর পাশাপাশি বাংলাদেশেই সাবমেরিন বেস তৈরি করা হচ্ছে এবং শোনা যাচ্ছে বাংলাদেশ আরও 4টি সাবমেরিন চায়নার কাছ থেকে ক্রয় করবে। তবে সাম্প্রতিক সময়ে মিয়ানমারের মধ্যে অভ্যন্তরীণ সংকট প্রবল আকার ধারণ করেছে। মিয়ানমারের বিভিন্ন রাজ্যে দীর্ঘদিন ধরেই সংঘর্ষ চলছে। সর্বশেষ সেনা অভ্যুত্থানের মাধ্যমে সেটা গৃহযুদ্ধে রূপ নেয়। প্রতিদিনই মিয়ানমারের কোনো রাজ্যে তাদের সেনাবাহিনী মারা যাচ্ছে। মিয়ানমার কোনো না কোনো যুদ্ধাস্ত্র হারাচ্ছে, কিন্তু তারপরও মিয়ানমার যে বাংলাদেশের উপরে আক্রমণ করবে না এটা কোনোভাবে বলা যায় না, কারণ মিয়ানমার নিজেও বাঁচবে না, বাংলাদেশকেও বাঁচতে দেবে না। বিশেষ করে বর্তমান বিশ্বে অনেক উত্তেজনা চলছে। এখন আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, বাংলাদেশ এবং মিয়ানমার যুদ্ধ লাগলে কে জিতবে? কমেন্টে আপনারাই ভোট দিন যে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে কে জিতবে। তাছাড়া বাংলাদেশের সামরিক শক্তির কোন কোন জায়গায় বাড়ানো উচিত সেটিও কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেশপ্রেমিক মানুষদের কাছে জানিয়ে দিন। আজকে এ পর্যন্তই। নিজে ভালো থাকবেন, দেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।